বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপের জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করেছে? সঠিক উত্তর 19টি। ব্যাখ্যা: বাংলাদেশে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি বাংলাদেশে জাতীয় আয় গণনার কাজটি করে থাকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই প্রতিষ্ঠান প্রত্যেক বছর চলতি বাজার মূল্যে ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে থাকে। এই হিসাব করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপি ও জিএনআই গণনা করার জন্য উৎপাদন ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে। ডানমুখী দ্বৈত তীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপের জন্য অর্থনীতিকে মোট 19টি প্রধান খাতে বিভক্ত করেছে। খাতসমূহ হচ্ছে: 1. কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ, উপখাত 4টি। 2. খনিজ ও খনন, গ্যাস, তেল ইত্যাদি, উপখাত 2টি। 3. ম্যানুফ্যাকচারিং, উপখাত 3টি। 4. বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উপখাত 2টি। 5. পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার কার্যক্রম। 6. নির্মাণ। 7. পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত। 8. পরিবহন এবং সংরক্ষণ, উপখাত 5টি। 9. আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম। 10. তথ্য ও যোগাযোগ। 11. আর্থিক এবং বীমা কার্যক্রম, উপখাত 3টি। 12. রিয়েল এস্টেট কার্যক্রম। 13. পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম। 14. প্রশাসনিক ও সহায়তামূলক পরিষেবা কার্যক্রম। 15. জনপ্রশাসন ও প্রতিরক্ষা। 16. শিক্ষা। 17. মানব স্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম। 18. শিল্পকলা ও বিনোদন। 19. অন্যান্য সেবা কার্যক্রম। উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ওয়েবসাইট। প্রশ্ন: 2025-26 অর্থবছরে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা কত? সঠিক উত্তর 5,64,000 কোটি টাকা। ব্যাখ্যা: 2025-26 বাজেটের ক্রম 54তম, অন্তর্বর্তীকালীন সহ 55তম। বাজেট উত্থাপনকারী অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেট ঘোষণা: 2রা জুন 2025। বাজেট কার্যকর: 1লা জুলাই 2025। বাজেটের আকার: 7,89,999 কোটি টাকা। জিডিপির 12.7%। রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: 5,64,000 কোটি টাকা। বাজেট ঘাটতি: 2, 26,000 কোটি টাকা। জিডিপির 3.62%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি: 2, 30,000 কোটি টাকা। অনুমিত মুদ্রাস্ফীতির হার: 6.5%। সামাজিক নিরাপত্তার ছাড় বৃদ্ধি: 12.18%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: 5.5%। উৎস: জাতীয় বাজেট 2025-26। প্রশ্ন: বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্যমতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? অক্টোবর 2025। সঠিক উত্তর $2,593। ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্যমতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় $2,593। ডানমুখী দ্বৈত তীর বিশ্বব্যাংকের হালনাগাদ সেপ্টেম্বর 2025 প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে $2,593 হয়েছে, যা আগের বছরের তুলনায় $42 বেশি। এই আয় নিয়ে এশিয়ার 20টি দরিদ্র দেশের মধ্যে বাংলাদেশ 12তম স্থানে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয়ের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় $100 এগিয়ে আছে। অন্যদিকে শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় $2,000 বেশি। তালিকায় 8ম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় $1,000 কম। উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস 2024-25 অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন $2,820 বা 3,39,211 টাকা। 27 মে 2025 তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এছাড়াও 2021-22 অর্থবছরে মাথাপিছু আয় ছিল $2,793। 2022-23 অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় $2,749। 2023-24 অর্থবছরে মাথাপিছু আয় $2,738। উৎস: আই দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব। প্রশ্ন: বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয় কোন সালে? সঠিক উত্তর 1973 সালে। ব্যাখ্যা: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1972 সালের জানুয়ারি মাসে নবীন রাষ্ট্র হিসেবে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সরকার পরিকল্পনা কমিশন গঠন করে। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, দারিদ্র্য হ্রাস, প্রবৃদ্ধির হার 3% থেকে 5.5% এই উন্নীত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করার উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রথম পাঠশালা পরিকল্পনা 1973-1978 1973 সালের 1লা জুলাই থেকে কার্যকর হয়। উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণী। প্রশ্ন: বর্তমান 2025-26 অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার পরিমাণ কত? সঠিক উত্তর 900 টাকা। ব্যাখ্যা: অসচ্ছল প্রতিবন্ধী ভাতা 2001 সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001 প্রণয়ন করা হয়। এই আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে অনন্য দলিল। বাংলাদেশ সংবিধানের 15, 17, 20 এবং 29 অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। সংবিধানের 15 ঘ অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে 2005-06 অর্থবছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। শুরুতে 1,04,166 জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক 200 টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। বাস্তবায়নকারী দপ্তর: সমাজসেবা অধিদপ্তর। কার্যক্রম শুরুর বছর 2005-06 অর্থবছর। বর্তমানে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার পরিমাণ 900 টাকা। ডানমুখী দ্বৈত তীর কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য: 1. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ। 2. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক উন্নয়ন। 3. দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন। 4. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান। 5. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ। ডানমুখী দ্বৈত তীর 2025-26 বাজেটে ভাতাভোগীর মাসিক ভাতার হার: বয়স্ক ভাতা 650 টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা 650 টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকা, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 850 টাকা। উৎস: আই 2025-26 জাতীয় বাজেট, সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট। প্রশ্ন: দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কি বলে? সঠিক উত্তর রাজস্ব ব্যয়। ব্যাখ্যা: সরকারি ব্যয় বলতে সরকারি ক্রয় ও বিনিয়োগকে বোঝায়। যেমন সরকার জনগণের স্বার্থে দ্রব্য সামগ্রী ক্রয় করে, বিনিয়োগ করে, হস্তান্তর করে, জনগণের সামাজিক সুবিধার জন্য পেনশন ভাতা ইত্যাদি প্রদান করে। সরকার জনগণের নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্য ও কল্যাণ খাতে প্রচুর অর্থ ব্যয় করে। অর্থাৎ একটি দেশের জনগণের সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ওই দেশের সরকার যে ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। বাংলাদেশ সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকে। সরকারের ব্যয় খাতগুলোকে প্রধানত দুভাগে করা যায়, যথা ক রাজস্ব ব্যয় ও খ উন্নয়ন ব্যয়। ডানমুখী দ্বৈত তীর রাজস্ব ব্যয়: সরকার তথা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত দৈনন্দিন কাজ পরিচালনার জন্য যে ব্যয় হয় তা রাজস্ব ব্যয়। 1. সেবা ও প্রশাসন: রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন, লোক প্রশাসন ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলতি ব্যয় খাতের অন্তর্ভুক্ত। 2. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই খাতের অন্তর্ভুক্ত। 3. প্রতিরক্ষা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব, তাই বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 4. জনশৃঙ্খলা ও নিরাপত্তা, বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের আভ্যন্তরীণ জানমালের নিরাপত্তার জন্য অনেক অর্থ ব্যয় করে। 5. শিক্ষা ও প্রযুক্তি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সরকার এটি মাথায় রেখে দেশের নাগরিকদের শিক্ষাদানের উদ্দেশ্যে এবং পাশাপাশি প্রযুক্তির সম্প্রসারণে এই খাতে ব্যয় করে। 6. স্বাস্থ্যই সম্পদ, দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার এই খাতে টাকা ব্যয় করে। 7. সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, সরকার দেশের জনগণকে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে, যেমন মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি। 8. গৃহায়ন, দেশের নাগরিকদের গৃহায়ন নিশ্চিত করার তথ্য সরকার প্রতি বছর এই খাতে অর্থ ব্যয় করে। 9. কৃষি, সরকার কৃষি উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 10. শিল্প খাত ও অর্থনৈতিক সেবা, দেশকে শিল্পোন্নত করার জন্য সরকার শিল্প কলকারখানা স্থাপন ও যোগাযোগের লক্ষ্যে এই খাত অর্থ ব্যয় করে। 11. পরিবহন ও যোগাযোগ, সরকার দেশের পরিবহন ও যোগাযোগ খাতে টাকা ব্যয় করে। উৎস, অর্থনীতি দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। প্রশ্ন, দেশে বর্তমানে আবাদি জমির পরিমাণ কত? কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। সঠিক উত্তর 80,28,000 হেক্টর। ব্যাখ্যা, এক নজরে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024, মোট আবাদযোগ্য জমি গ্রোস ক্রপ এরিয়া 3,92,96,000 একর, 1,59,03,000 হেক্টর। মোট আবাদি জমি নেট ক্রপ এরিয়া 1,98,29,000 একর, 80,28,000 হেক্টর। এক ফসলি জমি 50,49,000 একর, 20,44,000 হেক্টর। দুই ফসলি জমি 1,01,40,000 একর, 41,05,000 হেক্টর। তিন ফসলি জমি 45,93,000 একর, 18,59,000 হেক্টর। চার ফসলি জমি 47,000 একর, 19,000 হেক্টর। আবাদযোগ্য 9 এমন জমির পরিমাণ 83,58,000 একর। বনাঞ্চল 63,63,000 একর। মোট জমির পরিমাণ 3,64,65,000 একর। মোট খাদ্যশস্য 4,48,29,000 মেট্রিক টন। উৎস, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। প্রশ্ন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 1999 সালে। ব্যাখ্যা, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিবিডিএফ দারিদ্র বিমোচন সারা বিশ্বের মতো বাংলাদেশের সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত একটি কার্যক্রম। এই কার্যক্রমকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 1999 সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়। পিডিবিএফ একটি সংবিধিবদ্ধ, স্বশাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ডানমুখী দ্বৈত তীর পিডিবিএফ সৃষ্টির গোড়ায় ছিল RD2 RPP, RD12 প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচি। 1984 সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB, কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরি সহায়তায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছিল। সরকারি সেক্টরে এগুলি সর্বপ্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নামে একটি স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। ডানমুখী দ্বৈত তীর মাইক্রোফাইন্যান্স আন্দোলনে দেখানো হয়েছে যে আর্থিক পণ্য তাদের কিছু চাহিদা প্রদান করলেও একটি সমৃদ্ধ বাজার দারিদ্র্যের ভিতর আছে। দরিদ্ররা যে কোনো অর্থনীতিতে একটি সক্রিয় গ্রুপ। পিডিবিএফ দেখিয়েছে যে তাদের চাহিদা পূরণ করানোর পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠান লাভবানও হতে পারে। পিডিবিএফ ক্ষুদ্র ঋণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ACLP পরিচালনা করে, যাতে করে গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়। উৎস, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ওয়েবসাইট। প্রশ্ন, দেশে শিল্পজাত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোনটি? অর্থনৈতিক সমীক্ষা 2024। সঠিক উত্তর পেট্রোলিয়ামজাত পণ্য সামগ্রী। ব্যাখ্যা, আমদানি পরিস্থিতি 2023-24 জুলাই ফেব্রুয়ারি সময়ে অর্থবছরে মোট আমদানি ব্যয় পরিমাণ ছিল 44,108.0 মিলিয়ন মার্কিন ডলার। এটি পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয় 52,119.0 মিলিয়ন মার্কিন ডলার তুলনায় 15.5% কম। ডানমুখী দ্বৈত তীর সার্বিক আমদানি পরিস্থিতি সাময়িক। ক, প্রধান প্রাথমিক পণ্য 1, তুলা 2,234 মিলিয়ন মার্কিন ডলার। 2, গম 1,142 মিলিয়ন মার্কিন ডলার। 3, তৈলবীজ 722 মিলিয়ন মার্কিন ডলার। 4, অপরিশোধিত পেট্রোলিয়াম 681 মিলিয়ন মার্কিন ডলার। 5, চাল 13 মিলিয়ন মার্কিন ডলার। খ, প্রধান শিল্পজাত পণ্যসমূহ 1, পেট্রোলিয়ামজাত পণ্য সামগ্রী 3,271 মিলিয়ন মার্কিন ডলার। 2, সার 2,094 মিলিয়ন মার্কিন ডলার। 3, সুতা 2,067 মিলিয়ন মার্কিন ডলার। 4, ভোজ্য তৈল 1,410 মিলিয়ন মার্কিন ডলার। 5, স্টেপল ফাইবার 957 মিলিয়ন মার্কিন ডলার। 6, ক্লিংকার 620 মিলিয়ন মার্কিন ডলার। গুরুত্বপূর্ণ তথ্য, একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা। শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্য সামগ্রী। প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা। উৎস, অর্থনৈতিক সমীক্ষা 2024। প্রশ্ন, সকল পণ্য ও সেবার উপর কত শতাংশ মূল্য সংযোজন কর আরোপ হয়? সঠিক উত্তর 15%। ব্যাখ্যা, মূল্য সংযোজন কর মূসক হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের উপর শতকরা হারের কর। মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট হলো এক প্রকার পরোক্ষ কর। বাংলাদেশে 1991 সালের 1 জুলাই থেকে ভ্যাট বা মূসক চালু হয়। 2012 সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন -2012 পাস হয়, যা 1 জুলাই 2019 থেকে কার্যকর হয়। ডানমুখী দ্বৈত তীর সকল পণ্য ও সেবার উপর 15% মূল্য সংযোজন কর আরোপ হয়। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর 15%। পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন করদাতা। রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর 0%। ডানমুখী দ্বৈত তীর বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে। অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরই মূল্য সংযোজন কর মূসক থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়। দ্বিতীয় প্রধান উৎস হল আয়কর, আয়, মুনাফা ও মূলধনের উপর কর। উৎস, জাতীয় রাজস্ব বোর্ড। প্রশ্ন, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী দানা জাতীয় কোন শস্যটি বেশি উৎপন্ন হয়? সঠিক উত্তর বোরো ধান। ব্যাখ্যা, দানা জাতীয় ফসলের উৎপাদন। ডানমুখী দ্বৈত তীর কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুসারে দেশের 288.20 লক্ষ একর জমিতে মোট 406.97 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে আউশ ধান উৎপন্ন হয় 29.73 লক্ষ মেট্রিক টন, আমন ধান উৎপন্ন হয় 166.56 লক্ষ মেট্রিক টন, বোরো ধান উৎপন্ন হয় 210.68 লক্ষ মেট্রিক টন। দেশের 12.72 লক্ষ একর জমিতে মোট 48.76 লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হয়। দেশের 7.70 লক্ষ একর জমিতে মোট 11.72 লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয়। দেশের 11.44 লক্ষ একর জমিতে মোট 6.38 লক্ষ মেট্রিক টন সরিষা উৎপন্ন হয়। দেশের 0.398 লক্ষ একর জমিতে মোট 0.195 লক্ষ মেট্রিক টন জব উৎপন্ন হয়। উৎস, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে কর রাজস্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? অক্টোবর 2025। সঠিক উত্তর ভ্যাট।
ব্যাখ্যা আয়ের উৎস বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে। যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারের মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু ভাগে বিভক্ত, যথা কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস। বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ: আয় ও মুনাফা কর, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়, অন্যান্য কর ও শুল্ক। ডানমুখী দ্বৈত তীর বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর ভ্যাট থেকে। অন্যান্য যে কোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর মূসক থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়। দ্বিতীয় প্রধান উৎস হল আয়কর, আয়, মুনাফা ও মূলধনের উপর কর, কর বহির্ভূত রাজস্ব, লভ্যাংশ ও মুনাফা, সুদ, প্রশাসনিক রাজস্ব, রেলওয়ে, ডাক বিভাগ, সেবা বাবদ প্রাপ্তি ইত্যাদি। উৎস আই জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনীতি, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন একক দেশ হিসেবে দেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। ব্যাখ্যা রপ্তানি আয় 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। 2023-24 অর্থবছরে তৈরি পোশাক ও নিটোয়ার পণ্যের রপ্তানি আয় $32,856 মিলিয়ন মার্কিন ডলার, এটি মোট রপ্তানি আয়ের 85.45%। উল্লেখ্য নিটোয়ার $18,592 মিলিয়ন মার্কিন ডলার, 48.35%, তৈরি পোশাক $14,264 মিলিয়ন মার্কিন ডলার, 37.10%। বামে ডানে দ্বৈত তীর গুরুত্বপূর্ণ তথ্য। দেশ হিসেবে একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। 2023-24 অর্থবছরে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানিকৃত প্রধান পণ্যসমূহ হল তৈরি পোশাক, ওভেন, নিটোয়ার, হিমায়িত চিংড়ি, কাঁকড়া, গৃহস্থালী বস্ত্র ইত্যাদি। ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। উৎস বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024। প্রশ্ন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুসারে আলু উৎপাদনের শীর্ষ জেলা। সঠিক উত্তর রংপুর। ব্যাখ্যা উৎপাদনের শীর্ষ জেলা ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা কুমিল্লা, আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর, বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা, ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর, মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা সাতক্ষীরা, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর, তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ, চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া, আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। উৎস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। প্রশ্ন বাংলাদেশের মোট জাতীয় আয় GNI বৃদ্ধি নিম্নের কোনটি নির্দেশ করে? সঠিক উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্যাখ্যা মোট জাতীয় আয় গ্রোস ন্যাশনাল ইনকাম GNI কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে গণি বলা হয়। এখানে চূড়ান্ত দ্রব্য বলতে আলোচ্য সময়কালে যেসব দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না সেগুলোকে বোঝায়। বিশ্বব্যাংকের সংজ্ঞানুসারে গ্রোস ন্যাশনাল ইনকাম GNI formerly gross national product or GNP is the broadest measure of national income. It measures total value added from domestic and foreign sources claimed by residents. GNI comprises gross domestic product plus net receipt. প্রশ্ন বাংলাদেশের মোট জাতীয় আয় GNI বৃদ্ধি নিম্নের কোনটি নির্দেশ করে? সঠিক উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্যাখ্যা মোট জাতীয় আয় গ্রোস ন্যাশনাল ইনকাম GNI কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে গণি বলা হয়। এখানে চূড়ান্ত দ্রব্য বলতে আলোচ্য সময়কালে যেসব দ্রব্য অন্য। প্রশ্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্যানুসারে GDPতে শিল্প খাতের অবদান অক্টোবর 2025। সঠিক উত্তর 37.44%। ব্যাখ্যা খাতভিত্তিক GDP সর্বশেষ মে 2025 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর 2024-25 অর্থবছরের GDP সাময়িক হিসাব অনুসারে কৃষি খাতের অবদান 10.94% এবং প্রবৃদ্ধির হার 1.79%, শিল্প খাতের অবদান 37.44% এবং প্রবৃদ্ধির হার 4.34%, সেবা খাতের অবদান 51.62% এবং প্রবৃদ্ধির হার 4.51%। ডানমুখী দ্বৈত তীর 2024-25 অর্থবছরে GDP প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 3.97%। উল্লেখ্য চূড়ান্ত হিসাব অনুযায়ী 2023-24 অর্থবছরে GDP প্রবৃদ্ধির হার ছিল 4.22%। মাথাপিছু আয় $2,820। উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ওয়েবসাইট। প্রশ্ন কত সালে দীর্ঘমেয়াদী উন্নয়ন ভিশন ডেল্টা প্ল্যান 2100 অনুমোদন করা হয়? সঠিক উত্তর 2018 সালে। ব্যাখ্যা বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বা বদ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা। বাংলাদেশের ডেল্টা প্ল্যান 100 বছরের জন্য প্রণয়ন করা হয়েছে।
এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে। 2018 সালের 4 সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, ডেল্টা প্ল্যানে 6টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে: বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন। 2020 সালের 1 জুলাই 12 সদস্যের এই কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এই মহাপরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ 2030 সাল নাগাদ বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে 80টি প্রকল্প। ডানমুখী দ্বৈত তীর বদ্বীপ পরিকল্পনা 2100-তে দেশের 8টি হাইড্রোলজিক্যাল অঞ্চলকে ভিত্তি হিসেবে ব্যবহার করে প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির মাত্রার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। একই ধরনের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির সম্মুখীন জেলাসমূহকে এক একটি গ্রুপের আওতায় আনা হয়েছে, যাকে হটস্পট, পানি ও জলবায়ু উদ্ভূত প্রায় অভিন্ন সমস্যাবহুল অঞ্চল হিসেবে অভিহিত করা হয়েছে। ডানমুখী দ্বৈত তীর দুর্যোগ ঝুঁকিপ্রবণ 6টি হটস্পট: 1. উপকূলীয় অঞ্চল, সাইক্লোন প্রবণ অঞ্চল 13টি উপকূলীয় ও 6টি নদী বাহিত জেলা। 2. বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, খরা, মূলত কৃষি। 3. হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, 7টি জেলা। 4. পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, পাহাড় 10 ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। 5. নদী অঞ্চল এবং মোহনা, বন্যাপ্রবণ অঞ্চল। 6. নগরাঞ্চল, ভূমিকম্প, জলাবদ্ধতা ইত্যাদি। প্রশ্ন: নিচের কোনটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায় হয়ে থাকে? সঠিক উত্তর: আবগারি শুল্ক। ব্যাখ্যা: জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড জারাবো রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা। এটি 1972 সালের রাষ্ট্রপতি আদেশ নং. 76 দ্বারা গঠিত হয়েছে। প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন একটি পরিচালিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব জারাবো র এক্স অফিসিও চেয়ারম্যান ও প্রশাসনিক প্রধান। ডানমুখী দ্বৈত তীর জাতীয় রাজস্ব বোর্ডে প্রধান দায়িত্ব হল কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধি বিধান তৈরি এবং তার আলোকে যথাযথ কর রাজস্ব আদায় করা। এছাড়াও চোরাচালান প্রতিরোধ, শুল্ক কর সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদন ও সরকারের রাজস্ব নীতি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রতিনিধিত্ব করা। জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, মূসক ও আয়কর অনুবিভাগের মাধ্যমে কাজ করে। আয়কর অনুবিভাগ বিসিএস, কর, এবং কাস্টমস ও মূসক অনুবিভাগ বিসিএস, কাস্টমস অ্যান্ড এক্সাইজ, ক্যাডার দ্বারা পরিচালিত হয়। ডানমুখী দ্বৈত তীর জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান প্রধান কার্যাবলী: 1. প্রত্যক্ষ ও পরোক্ষ কর আহরণের লক্ষ্যে শুল্ক, ভ্যাট ও আয়কর সংক্রান্ত আইন, নীতি প্রণয়ন। 2. বিদ্যমান আইন ও বিধির ব্যাখ্যা, স্পষ্টীকরণ। 3. প্রত্যক্ষ ও পরোক্ষ কর আহরণ। 4. আয়কর, মূল্য সংযোজন কর ও আবগারি শুল্ক এবং আমদানি ও রপ্তানি শুল্ক আহরণে নিয়োজিত দপ্তরসমূহের কার্যক্রম পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণ। 5. অর্পিত ক্ষমতাবলে প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক, কর মওকুফ করা। 6. রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার কৌশলগত বিভাজন। 7. প্রত্যক্ষ ও পরোক্ষ করের আওতা ও পরিধি নির্ধারণ এবং স্বেচ্ছা প্রতিপালন উদ্বুদ্ধকরণের মাধ্যমে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বৃদ্ধি। 8. রাজস্ব সংক্রান্ত তথ্য সংরক্ষণ, রাজস্ব আহরণ মনিটর এবং রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা। 9. করভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধকল্পে পরিচালিত জরিপ, নিরীক্ষা কাজে এবং চোরাচালান দমন ও গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত দপ্তরসমূহের কার্যক্রম তদারকি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ। 10. আন্তর্জাতিক সংস্থা ও বিদেশের সাথে সাধারণ সহযোগিতা চুক্তি, অনুদান ও ঋণ সংক্রান্ত চুক্তি এবং কর সংক্রান্ত চুক্তি সম্পাদনে সহায়তা প্রদান। 11. বন্ডেড ওয়্যারহাউজ ও প্রত্যর্পণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবং দেশীয় শিল্পের বিকাশ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নীতি প্রণয়নে সহায়তা প্রদান। 12. করদাতা সেবা প্রদান এবং করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করার জন্য বিভিন্ন শিক্ষামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন। উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট। প্রশ্ন: পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর: পরিকল্পনা কমিশন। ব্যাখ্যা: পরিকল্পনা কমিশন
প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল জনগণের দ্রুত জীবনযাত্রার মান উন্নয়নই হচ্ছে উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ -15 অনুযায়ী পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের সকল অঞ্চলের সকল নাগরিকের দ্রুত জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্বের অন্তর্ভুক্ত। কার্যকরভাবে এ দায়িত্ব পালনের নিমিত্ত প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের উপর অগ্রাধিকার দিয়ে 31 জানুয়ারি 1972 সনে বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই একে দেয়া হয় উচ্চ পর্যায়ের পেশাদারী সংগঠনের মর্যাদা। এই কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান এবং 3 জন সদস্য সমন্বয়ে। পরিকল্পনা মন্ত্রী পদাধিকার বলে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। পরিকল্পনা কমিশনের আওতায় মোট 6টি বিভাগ রয়েছে। বিভাগসমূহ হচ্ছে সাধারণ অর্থনীতি বিভাগ, কার্যক্রম বিভাগ, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, শিল্প ও শক্তি বিভাগ এবং ভৌত অবকাঠামো বিভাগ। ডানমুখী দ্বৈত তীর পরিকল্পনা কমিশনের কাজ 1. সরকার কর্তৃক নির্ধারিত দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা কমিশন দেশের উন্নয়নের জন্য জাতীয় পরিকল্পনা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যাপক পরিকল্পনা যেমন বার্ষিক, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে। 2. উন্নয়নের অগ্রাধিকার খাতসমূহ বাছাই করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা সম্পদের বরাদ্দ দেয়া। অর্থনৈতিক বিষয়াবলীর উপর সমীক্ষা পরিচালনা এবং অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন। 3. জাতীয় পরিকল্পনার আলোকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য নীতিমালা প্রণয়ন। 4. বৈদেশিক সাহায্য চাহিদা নিরূপণ এবং প্রয়োজনীয় সাহায্যের পরিমাণ আঙ্গিক গঠন নিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে আলোচনা। 5. বৈদেশিক ঋণের ব্যবহার মূল্যায়ন এবং জাতীয় পরিকল্পনার মূল্যায়ন ও প্রতিবেদন পেশ। 6. জাতীয় পরিকল্পনা, বার্ষিক কর্মসূচি এবং অর্থনৈতিক নীতিমালার সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক অবকাঠামো সম্পর্কে পরামর্শ প্রদান। 7. প্রকল্প প্রণয়ন প্রক্রিয়া আধুনিকীকরণ এবং প্রয়োজনবোধে প্রকল্প প্রণয়নের দায়িত্ব গ্রহণ। 8. অনুমোদিত প্রকল্প দেশীয় এবং সাহায্যপুষ্ট প্রকল্পসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের সমস্যাবলী ও বিলম্বের কারণ নিরূপণ এবং এ সকল সমস্যা প্রতিকারের পথ খোঁজা। 9. জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC এ পেশ করার উদ্দেশ্য প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP চূড়ান্তকরণ। 10. জাতীয় অর্থনৈতিক পরিষদে পেশ করার নিমিত্তে পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তকরণ। 11. অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন এবং পারিতোষিক ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন। 12. বাস্তবায়নাধীন প্রকল্পের অবস্থা পর্যালোচনা ও মনিটরিং করা। 13. বিভাগ ও আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন এবং কৌশলগত বিষয়াদি সংক্রান্ত বিরোধের মীমাংসা। উৎস: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট। শিক্ষা পরিকল্পনা ও ব্যবস্থাপনা